ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ডে 21শে চৈত্র সোমবার 1350 সাল শ্রী ঠাকুর প্রাতে আশ্রম প্রাঙ্গণে বাবলাতলে একখানি বেঞ্চেতে বসে আছেন। কাছে অনেকে আছেন। এমন সময় প্রমোদ দে এসে আশ্রমের একটা কোঅপারেটিভ স্টোর্স চালু করার কথা বললেন। শ্রী ঠাকুর তা তো করতে পারেন, কিন্তু করতে গেলে এমনভাবে করা লাগে যাতে কোনো অসুবিধার সৃষ্টি না হয়। হিসাবপত্র খুব ভালোভাবে রাখতে হয়। কোঅপারেটিভ স্টোর্স এই নাম দিলেই যে সংশ্লিষ্ট সকলেই সক্রিয় দায়িত্ব নেয় ও সহযোগী হয় তা কিন্তু নয়। আপনার মাথায় থাকা চাই যে যা কিছু দায়িত্ব আপনার উপর, কেউ যদি আপনার সঙ্গে সহযোগিতা না করে তাহলে তাকে দোষ দিলে চলবে না। আপনার ভাবতে হবে তার সহযোগিতা লাভের জন্য আপনার কি করণীয় আছে এবং কি করা হয়নি। এইভাবে নিজেকে যদি সম্পূর্ণভাবে দায়ী করেন তাহলে কোঅপারেটিভ স্টোর্স করা চলে। যদি ভেবে বসেন অন্যেও আপনার মতো কর্তব্য বুদ্ধি সম্পন্ন এবং তার যতটুকু করবার তা সে করবেই, তাহলে কিন্তু ঠকে যাবেন। আমাদের দেশে অনেক জায়গাতেই যে কোঅপারেটিভ ব্যবস্থা কার্যকরী হয় না, তার কারণ উপযুক্ত লোকের অভাব। প্রমোদদা, একক যদি সব দিক দিয়ে দেখতে হয়, সব কাজ করতে হয়, তাহলে তো কোঅপারেটিভ ব্যবস্থার কোনো মানে থাকে না। 10 জনের সমবেত ও সমবায়ী প্রচেষ্টার ভিতর দিয়ে ব্যাপারটা চালু থাকবে, প্রত্যেকেই তার দ্বারা উপকৃত হবে। এই জন্যেই তো কোঅপারেটিভ ব্যবস্থা। যারা স্বেচ্ছায় বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য সমবায় সমিতি গঠন করে, তাদের অধিকাংশ যদি একজনের উপর ভার দিয়ে সরে দাঁড়ায় এবং যার উপর নির্ভর করে সে যদি সুষ্ঠুভাবে সব কাজ পরিচালনা করে, তাহলেও তো যারা দায়িত্ব এড়িয়ে সরে যায় তাদের কোনো শিক্ষা বা অভিজ্ঞতা হয় না, সেদিক দিয়ে তো তাদের ক্ষতি। শ্রী ঠাকুর, আপনি যে ক্ষতির কথা বলছেন সে ক্ষতি সম্বন্ধে যাদের বোধ আছে তারা তো অমন করে সরে দাঁড়ায় না। তবে সবার কাছ থেকে সমান দায়িত্ববোধ আশা করা ঠিক নয়। যে যেমন সে তেমন। রাতারাতি একটা বৈঠক বা প্রস্তাব করে কোনো কাজ আরম্ভ করলেই মানুষের চরিত্র অভ্যাস বদলে যায় না। কে কেমন, কার কাছ থেকে কতখানি আশা করা যেতে পারে সে সম্বন্ধে একটা বুঝ থাকা চাই। তবে একজনের এমন সংকল্প থাকা চাই যে কেউ যদি কিছু না করেও সেই সব করবে, কিছুতেই হটবে না। ওই রকম একজন থাকলে সেই হয় ওই সংস্থার প্রাণ। তার প্রেরণা ও দৃষ্টান্তের ভিতর দিয়ে অন্য যাদের তৈরি হবার মতো সম্পদ আছে তারা তৈরি হয়ে ওঠে। প্রমোদদা, যার অতখানি শক্তি সামর্থ্য আছে সে সমবায় প্রথা করতে যাবে কেন? সে তো স্বাধীনভাবে কাজ কারবার করবে, কারণ তাতে কাজটা তার ব্যক্তিগত অধিকারে থাকবে এবং সম্পূর্ণ লাভটা সে একাই উপভোগ করতে পারবে। শেষে ঠাকুর, পরিবেশের ভিতর যদি যোগ্যতা সঞ্চার করে তাদের উন্নত করে তোলা যায় তাহলে লাভ বাই ক্ষতি নেই। কারণ পরিবেশকে বাদ দিয়ে বা উপেক্ষা করে একটা লোক একক যদি উন্নত হয় তাহলে পরিবেশ তার প্রতিকূল হয়ে ওঠে। আবার পরিবেশ যদি দুর্বল দুস্থ হয়ে পড়ে তাহলে সবল ও ধনী যে তারও আহরণের ক্ষেত্র সংকীর্ণ হয়ে উঠতে থাকে। ধরেন মানুষ এক সময় খুব লম্বা সুদে টাকা ধার দিত। যাদের ওইভাবে ধার দিত তাদের মংলা মঙ্গলের দিকে না চাওয়ায় কত লোক সর্বশান্ত হয়ে গেছে। আজ তার ঋণ শালিনী বোর্ড করে এমন আইন করে দিয়েছে যে সুদখোররাই অসুবিধায় পড়ে গেছে। ব্যক্তিগত কাজ কারবারে যে কোনো দোষ আছে তা নয়, কিন্তু পরিবেশের দিকে না চাইলে পরিবেশের প্রতিক্রিয়া লাভের গুড় পিঁপড়ে খেয়ে যাবে, শেষ পর্যন্ত নিজেরই ক্ষতি হবে। চুনি রায়চৌধুরী, পরিবেশের স্বার্থের দিকে না চাইলে বা পরিবেশকে উন্নত করে না তুললে যে নিজেরই ক্ষতি, সেটা অনেকেই তো বুঝতে পারে না। শেষে ঠাকুর, বুঝতে যে পারে না সে তো দূরদর্শিতা ও জ্ঞানের অভাব। কিন্তু বুঝতে পারুক বা না পারুক, ফল যা হবার তা ধীরে ধীরে হতেই থাকে। একলা ভালো থাকার উপায় ভগবান করে দেননি পৃথিবীতে। ভালো থাকার যোগান পেতে হয় যে পরিবেশের থেকে। সেই পরিবেশ যদি ভালো না থাকে তবে আমার ভালো থাকা দাঁড়াবে কিসের উপর? পরিবেশকে যদি টেনে না তুলি পরিবেশেই আমাকে টেনে নামাবে। সেই জন্য যাজন সেবায় পরিবেশকে সর্বতোভাবে উন্নত করে তোলার চেষ্টা না থাকলে ধর্মহানি হয়। ধর্মহানি মানে বাঁচা বাড়ার হানি। বাঁচা বাড়ার ব্যাপারে পরিবেশের সঙ্গে যে কি অবিচ্ছেদ্য সম্পর্ক তা নিজেরা ভালো করে বোঝো, অন্যকেও ভালো করে বোঝাও। মানুষ বুঝতে না পেরে অনেক ভুল করে, সেই অবুঝ অবস্থাটা ঘুচিয়ে দাও। মনে রেখো, টাকা যদি সম্পদ হয় তবু তা প্রাণহীন সম্পদ, আর মানুষ হলো জীবন্ত সম্পদ। এই জীবন্ত সম্পদের সমাদরে যেন কোনো ত্রুটি না হয়।
একটা সাধারণ মানুষও যদি উদ্দীপ্ত হয়ে ওঠে, সে যা পারে তার তুলনা হয় না। এরপর খগেনদাকে বললেন, কনফারেন্সে আসছে? কাজকাম যা করা লাগে খেপু, কেষ্টদা, প্রমোদদা, বঙ্কিম এদের কাছে শুনে এখন থেকে করতে থাকো। এই কনফারেন্সে অনেক লোক হয়, দেখো কারো যেন কোনো অসুবিধা না হয়। খগেনদা, আচ্ছা। গুরুদাস ব্যানার্জি, আমাদের কাছে অনেকেই জিজ্ঞাসা করে, আপনাদের আশ্রমে যেমন পল্লী উন্নয়ন পরিকল্পনা রূপায়িত করে তুলেছে, আপনারা বাইরে গিয়ে তা না করে শুধু দীক্ষা দিয়ে বেড়ান কেন? আপনাদের আশ্রমে যেমন করছেন বিভিন্ন জায়গায় তেমন যদি করেন তাহলে তো লোকের খুব উপকার হয়, কিন্তু সেদিকে তো আপনাদের নজর দেখি না। শেষে ঠাকুর, কিছু করতে গেলেই চাই লোকগুলির মধ্যে একটা বন্ধন। দীক্ষাই হলো সেই বন্ধন। তার ভিতর দিয়ে আসে পারস্পরিকতা এবং সঙ্গবদ্ধতা। তখন প্রত্যেকেই বুদ্ধি হয় অপরের দেখা, অপরের জন্য করা। যার যেমন বৈশিষ্ট্য, যার যেমন ক্ষমতা, সে তেমনি করে। এর ভিতর দিয়ে প্রয়োজন বসে যেখানে যেমন গজিয়ে ওঠা সম্ভব সেখানে তেমন গজিয়ে ওঠে। আশ্রমে যা হবার ওইভাবেই হয়েছে, কিন্তু লোকের মাথায় ধরিয়ে দেওয়া লাগে, পারস্পরিক যোগাযোগ ও সমাবেশ করিয়ে দেওয়া লাগে। একেই বলে সংগঠন। তাই উপযুক্ত সংগঠন কর্মী ও উপযুক্ত দীক্ষিতগণের যোগাযোগ যদি হয় এবং অন্যান্য সুযোগ সুবিধা যদি থাকে, তাহলে কৃষি, শিল্প, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়ন বিষয়ক কর্মপ্রতিষ্ঠান তো নানা জায়গায় গড়ে উঠতে পারে। কিন্তু তোমরা যে কাজ করছো সেইটি মূল কাজ। মানুষ যদি ইষ্টপ্রাণ হয়, সুনিয়ন্ত্রিত হয়, অনুসন্ধিৎস সেবাপরায়ণ হয়, তবে সে সমাজের একটা মস্ত সম্পদ হয়ে ওঠে। সে যেখানে থাক তাকে দিয়েই লোকের উপকার হয়। তোমাদের চরিত্র, অভ্যাস, ব্যবহার এমনতর হওয়া চাই যা মানুষকে দেবত্ব অভিমুখ করে তোলে। সত্তাপ্রসনী কুলাচার ও ঐতিহ্য যার যা আছে সেগুলি যাতে পরিপালিত হয় সেদিকেই লক্ষ্য রাখবে। প্রকৃত যজন যাজন ইষ্টবিধি যাতে প্রত্যেকের মজ্জাগত হয়ে ওঠে তা করবেই কি করবে। আর প্রত্যেকে যাতে গুরু ভাই বৃহত্তর পরিবেশের সাধ্যমতো সেবা করে তা করাই চায়। শুধু মুখে বললে হবে না, এগুলি নিজেরা করতে হবে, অন্যকে দিয়ে করাতে হবে, এছাড়া নিস্তার নেই। আর বিভিন্ন বিষয়ে আমার যা বলা আছে সেগুলি যাতে সবার মধ্যে ছড়িয়ে পড়ে তার ব্যবস্থা করতে হয়। বইপত্রগুলি নিজেরা ভালো করে পড়তে হয়, অন্যকে দিয়ে পড়াতে হয়, সঙ্গে সঙ্গে আলোচনা করতে হয় এবং যে যে বিষয়ে এখনই যা যা করা সম্ভব তা শুরু করে দিতে হয়। শত শত লোকে বাংলা ও অন্যান্য প্রদেশের শহরে শহরে ও গ্রামে গ্রামে গিয়ে এগুলি যদি করতে থাকো তাহলে গ্রামের উন্নতির জন্য মাথা ঘামাতে হবে না। তখন প্রত্যেকটি মানুষ হবে প্রত্যেকটি মানুষের জন্য, প্রত্যেকটি শহর হবে গ্রাম হবে প্রত্যেকটি শহর ও গ্রামের জন্য, প্রত্যেকটি জেলা হবে প্রত্যেকটি জেলার জন্য, প্রত্যেকটি প্রদেশ হবে প্রত্যেকটি প্রদেশের জন্য, প্রত্যেকটি সম্প্রদায় হবে প্রত্যেকটি সম্প্রদায়ের জন্য, প্রত্যেকটি সমাজ হবে প্রত্যেকটা সমাজের জন্য। বরিশালের একটা দাদা এসেছেন, তিনি খুব ভালো ঢোলক বাজাতে পারেন। সেই কথা শুনে শেষে ঠাকুরের খুব প্রীত হয়ে বললেন, আরও খুব ভালো করে শিখবা, একবারে চরম হওয়া চাই। ভালো ওস্তাদ পেলে তার কাছে থেকে যতটুকু পারো শিখে নেবে। এই সম্বন্ধে কোনো বইপত্র থাকলেও তাও পড়বা। কোনো জিনিস শিখলেই কিন্তু শেখা হয়ে গেল না, শেখার অন্ত নেই। বাজনার আরও নতুন নতুন বোল ও গত বের করতে পারো কিনা সে চেষ্টা করবা। আর নিজে যেমন শিখবা অন্যকেও তেমনি শিখবা। ছেলেপুলেদের মধ্যে এই বিদ্যাটা যদি চালিয়ে দিতে পারো তাহলে ভালো হয়। মানুষ যদি বংশ পরম্পরায় কোনো বিশেষ জিনিসের চর্চা করে তাহলে সেটা ক্রমেই ফুটে উঠতে থাকে। অবশ্য বিয়ে ঠিক মতো হওয়া লাগে। সঙ্গতিশীল ঘরে সঙ্গতিশীল প্রকৃতির মেয়ে যদি হয়, আর ওই স্ত্রী স্বামীর প্রতি যদি প্রবল শ্রদ্ধা ও নেশা থাকে ও তার গুণপনার যদি মুগ্ধ হয়, তাহলে তার গর্ভের সন্তানের মধ্যেও পিতার গুণবলী সংক্রমিত হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। বীরেন মিত্র, পিতার বিশেষ গুণগুলি তো অনেক সময় সন্তানের মধ্যে মূর্ত হয়ে ওঠে না। শেষে ঠাকুর, তার অনেক কারণ হতে পারে। মানুষ যদি শ্রদ্ধা ও আগ্রহ থেকে কোনো গুণ অর্জন না করে, হিন্নমন্যতা উচ্চাকাঙ্ক্ষা থেকে তা করে, তাহলে তাতে কৃতিত্ব অর্জন করলেও সেটা কিন্তু তার সত্তার সঙ্গে মিশে যায় না। আবার শ্রদ্ধা ও আগ্রহজনিত অনুশীলনের ফলেও কোনো গুণ যদি তার সত্তায় গেঁথে যায়, তার সন্তানে বর্তাতে পারে না যদি বিবাহ দাম্পত্য জীবন সুপরিচালিত না হয়। আবার সন্তানের যে অন্তর্নিহিত গুণ থাকে তারও বিকাশের জন্য যে পোষণ প্রয়োজন তাও যদি উপযুক্ত সময়ে উপযুক্ত রকমের না দেওয়া যায়, তাতেও ভিতরে সম্ভাবনা থাকা সত্ত্বেও তা প্রকাশ পায় না। সেই জন্য সব দিকেই নজর দিতে হয়। বীরেন্দা, সব দিক দিকে নজর দেওয়া বলতে আমাদের কি কি করতে হবে? শেষে ঠাকুর, যুগোপযোগীভাবে বর্ণধর্ম, আশ্রম ধর্ম, দশবিধ সংস্কার ইত্যাদি পরিপালন করে চলতে হবে।
ওসবের ভিতর দিয়ে মানুষের সহজাত সংস্কারগুলি বংশ পরম্পরায় বজায় থাকবে ও মানুষ সুশিক্ষিত, সুনিয়ন্ত্রিত ও সুযোগ্য হয়ে উঠবে। প্রকাশ বসু: বর্ণা অনুযায়ী কর্ম তো আজকাল অনেকেই করে না এবং করবার সুযোগ পায় না, করলেও পেট চলে না। সেজে ঠাকুর: বর্ণা অনুযায়ী কর্মের ভিতর দিয়ে যেখানে জীবিকা অর্জন করা সম্ভব নয়, সেখানে অন্য কর্মের সঙ্গে বর্ণা কর্মের অনুশীলনটা অন্তত বজায় রাখা প্রয়োজন। তাছাড়া বর্ণ অনুযায়ী অর্থাৎ সহজ সংস্কার অনুযায়ী কর্মের ভিতর দিয়ে জীবিকা আহরণ ব্যক্তির নিজের এবং সমাজের পক্ষেও তো লাভজনক ও সুবিধাজনক। আর বিয়ের ব্যাপারেও যাতে কোনো ব্যতিক্রম না হয় সেদিকে লক্ষ্য রাখতে হয়। এইটে ঠিক থাকলে সহজাত সংস্কার মেরুদণ্ডটাও ঠিক থাকে। বোঝা যায় একটা মানুষ কি না কি, সে এমনতর একটা বহুরূপী হয়ে ওঠে না যার আসল রূপটা তার নিজের কাছে বা অন্যের কাছে ধরাই পড়ে না। তাই ওই দিয়ে বরং কিছু আশা করা যায়। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।